5 বছরে বাংলাদেশ থেকে 15 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। জনপ্রতি খরচ পড়বে সর্বোচ্চ 37,000 টাকা। ঢাকা কুয়ালালামপুর সমঝোতা স্মারক সই। সমঝোতা স্বাক্ষরটি 5 বছরের জন্য স্বাক্ষরিত হবে, তবে উভয় পক্ষের সম্মতিতে তা আরো বৃদ্ধি করা যাবে। উদ্যোগকে ইতিবাচক বললেও এত সংখ্যক কর্মী পাঠানো নিয়ে সংশয় বিশ্লেষকদের। আগে যেটা সরকার করতে চেয়েছিলেন সেখানে এখন রিক্রুটিং এজেন্সি যুক্ত হচ্ছে। যেহেতু চাহিদাপত্র সংগ্রহের ক্ষেত্রে সেই ধরনের কোনো পরিবর্তন আসেনি, সেহেতু এটা যে এত আসবে এটা বলা যায় না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হবিগঞ্জের বাহুবলে 4 শিশুর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার 2 জন, 10 দিন করে রিমান্ডে। এখন আতঙ্কিত এলাকাবাসী, ভয়ে স্কুলে যাচ্ছে না শিশুরা। শান্তিরক্ষী বাহিনীর কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না সুনাম, বললেন প্রধানমন্ত্রী। এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় ক্ষতিগ্রস্তদের ফেরত দেয়া হলো লোপাট হওয়া টাকা। গ্রাহকদের সচেতনতা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের তাগিদ। রাজধানীর পান্থপথে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজুকের অভিযান। এসব স্থাপনা উচ্ছেদে আগে থেকে নোটিশের প্রয়োজন নেই, বলছে কর্তৃপক্ষ। এবং 3 দিনের টানা সরকারি ছুটির সামনে রেখে রাজধানী ছাড়ছেন অনেকে। রেল ও বাস স্টেশনে বাড়তি চাপ, টিকিট না পাওয়ার অভিযোগ। বাংলাদেশ থেকে আগামী 5 বছরে 15 লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। সকালে দুদেশের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। মালয়েশিয়ার পক্ষে ছিলেন দেশটির মানব সম্পদ মন্ত্রী। মোট 5টি ক্যাটাগরিতে শিগগিরই বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু হবে বলে জানানো হয়। মালয়েশিয়া থেকে প্রতি বছরই বিপুল পরিমাণ রেমিটেন্স যোগ হয় বাংলাদেশের অর্থনীতিতে। দেশটিতে বাংলাদেশিদের জন্য আবারও বাড়ল শ্রমবাজার। G2G+ পদ্ধতিতে শিগগিরই বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া। বৃহস্পতিবার এ উপলক্ষে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ওই অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের জানান, 5টি ক্যাটাগরিতে কর্মী নেবে মালয়েশিয়া। বাংলাদেশ হতে সকল সেক্টরে, যথা সেবা, নির্মাণ, কৃষি, প্লান্টেশন, গৃহকর্মী ও ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মী নিয়োগের সুযোগ মুক্ত হয়েছে। অতীতে শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে কর্মী প্রেরণ করা যেত। বিএমএটির ডাটাবেসে নিবন্ধিত কর্মীর তালিকা হতে নিয়োগ করা হবে। মালয়েশিয়া নিয়োগকর্তা কর্তৃক তাদের নির্ধারিত অধিকাংশ অভিবাসন ব্যয় নির্বাহ করবে বলে ওখানে উল্লেখ আছে। সমঝোতা স্বাক্ষরটি 5 বছরের জন্য স্বাক্ষরিত হবে, তবে উভয় পক্ষের সম্মতিতে তা আরো বৃদ্ধি করা যাবে। সমঝোতা স্মারক স্বাক্ষরে মালয়েশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন দেশটির মানব সম্পদ মন্ত্রী। তিনি জানান, এই চুক্তির ফলে দুদেশই উপকৃত হবে। কর্মী বাছাই প্রক্রিয়া খুবই স্বচ্ছ হবে। আমরা চাই এমন কর্মীকেই বাংলাদেশ পাঠাবে যার কোনো খারাপ রেকর্ড নেই, যে বাংলাদেশে কোনো ধরনের অপরাধের সঙ্গে যুক্ত নয়, যিনি শ্রম সম্পদে পরিণত হয়ে উঠবেন। আমি মনে করি এ চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ এবং মালয়েশিয়া উভয় দেশই লাভবান হবে। এবার কর্মী পাঠাতে খরচ হবে সর্বোচ্চ 34 থেকে 37,000 টাকা। মালয়েশিয়ার এলাকা ভেদে ন্যূনতম মজুরি হবে 800 থেকে 900 রিঙ্গিত। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। G2G+ পদ্ধতিতে আগামী 5 বছরে 15 লাখ শ্রমিক পাঠানোর বিষয়টি ইতিবাচক হলেও তা বাস্তবায়ন হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, বলছেন রামরুট চেয়ারম্যান তাসনিম সিদ্দিকী। তার মতে এজন্য সরকারের অভিবাসী সংক্রান্ত ডাটাবেসকে আরো শক্তিশালী করতে হবে। পাশাপাশি এই বিপুল সংখ্যক মানুষের জন্য যে পরিমাণ এমআরপি পাসপোর্টের প্রয়োজন হবে সেক্ষেত্রে সরকারের ব্যাপক প্রস্তুতি দরকার। 5 বছরে 15 লাখ যেতে পারবে কিনা সেটা একটা প্রশ্নের ব্যাপার রয়েছে, কিন্তু চুক্তি ইটসেলফ খুবই
ভালো। যদি এই বিপুল সংখ্যক লোক সংগ্রহ করতে হয়, রিক্রুটিং এজেন্সি যেভাবে গ্রাম পর্যায়ে মোবিলাইজ করে লোক সংগ্রহ করে, সেই ধরনের মোবিলাইজেশন রাষ্ট্র করবে না, রাষ্ট্র অনলাইন থেকে নেবে। অনলাইন থেকে নিতে গেলে সেটাকে আরও যুগোপযোগী করতে হবে। আবার আরেকটা ব্যাপার রয়েছে যে ওই দেশে লোক যাওয়ার জন্য যে এমআরপি পাসপোর্ট, একটা বড় সংখ্যক যারাই যেতে যাবেন তাদের এমআরপি পাসপোর্ট প্রয়োজন হবে। আমরা জানি প্রায় 5 লাখের মতন 3 বছর ধরে সরকার সুযোগ পেয়েছিলেন, তারপরেও 5 লাখের মতনকে কিন্তু এমআরপি পাসপোর্ট দেওয়া সম্ভব হয়নি যারা বিদেশে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি রক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। তিনি বলেন, এই বাহিনীর সুনাম প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। সকালে মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে স্নাতক শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, দেশের মর্যাদা সবার আগে, বাংলাদেশকে কেউ হেয় করুক তা মেনে নেওয়া যাবে না। এই গ্রাজুয়েশন কোর্সে মোট 268 জন সেনা কর্মকর্তা অংশ নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশের 201 জন, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল সহ বন্ধুপ্রতিম দেশগুলোর 67 জন সেনা কর্মকর্তা রয়েছেন। বাংলাদেশ যে সমস্ত দেশে শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন, প্রতিটি দেশই ভূয়সী প্রশংসা করেছেন। আমি সেজন্য সত্যি গর্ব অনুভব করি আমাদের সশস্ত্র বাহিনীকে নিয়ে। আমি আশা করি এই বিশ্বব্যাপী যে সম্মান আজকে আমাদের অর্জন হয়েছে, তার পিছনে আপনাদেরও বিরাট অবদান রয়েছে। দেশের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে, যে যেখানে কর্মরত থাকবে সে অন্তত নিজের দেশে নিজের জাতির সম্মান বজায় রেখে তাদের দায়িত্ব পালন করবেন। আমি চাই না যে আমাদের সশস্ত্র বাহিনীর সুনাম কোনো মতে প্রশ্নবিদ্ধ হোক। এই দেশকে আমরা উন্নত করতে চাই। আমাদের লক্ষ্য অর্থনৈতিক মুক্তি অর্জন করা। বাংলাদেশ মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে চলবে, কারো কাছে মাথা নত করবে না। বাংলাদেশকে আমরা একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু নিখোঁজ ও লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার 2 জনের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ কাউসার আলম রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে আব্দুল আলী ও জুয়েলকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। এর আগে ঘটনার পর থেকে আজ সকাল পর্যন্ত 4 জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন প্রধান অভিযুক্ত আব্দুল আলী, তার 2 ছেলে জুয়েল ও রুবেল, অপরজনের নাম আরজু। প্রধান অভিযুক্তকে আটক করায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছে নিহতের স্বজনরা। দ্রুততম সময়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। দর্শক, এই মুহূর্তে হবিগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, ধন্যবাদ। আসলে আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে 4টি শিশু হত্যার ঘটনায় যে 4 জনকে আটক করা হয়েছিল, এর মধ্যে 2 জনকে আজ 101টায় সিলেটের হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় এবং এখানের বিজ্ঞ আদালত তাদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মূলত তাদেরকে আটকের পর ডিবি পুলিশের কাছে মূলত এই মামলাটি হস্তান্তর করা হয়েছে এবং ডিবি পুলিশই তাদেরকে আদালতে তুলে এবং ডিবি পুলিশের পক্ষ থেকে তাদের 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং বাদী এবং বিবাদী পক্ষের যে আইনজীবী যারা রয়েছেন তাদের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ আদালত তাদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আসামিরা এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আদালতের সামনে, এখানে আসামিরা এখনো আছেন, এখনো তাদেরকে নিয়ে যাওয়া হয়নি, হয়তো কিছুক্ষণের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হবে এমনটি আমরা শুনেছি। কিন্তু আরও যে 2 জন আসামিকে আটক করা হয়েছে, আপনাদের আগে বলেছিলাম আরজু এবং রুবেল, তাদেরকে আসলে কোথায় রাখা হয়েছে এবং কি করা হবে, তাদেরকে আদালতে তোলা হবে কিনা সেটি এখনো আমাদেরকে নিশ্চিত করেনি পুলিশের পক্ষ থেকে। এবং আরেকজনের কথা আপনাদেরকে বলেছিলাম যে বাচ্চু, যিনি সিএনজি অটোরিকশা চালক, র্যাব মূলত তাকে আটক করেছে এবং এই বাচ্চুর বিরুদ্ধে অভিযোগ হলো এলাকাবাসী তারা দেখেছে যে এই 4টি শিশুকে এই বাচ্চু তার সিএনজি অটোরিকশা করে নিয়ে যাচ্ছিল, তো তাকে মূলত র্যাব আটক করেছে। কিন্তু র্যাবের পক্ষ থেকে এখনো আমাদের কাছে এরকম কোনো তথ্য দেওয়া হয়নি যে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা তাকে কখন আদালতে তোলা হবে, এমনটি র্যাবের পক্ষ থেকে জানানো হয়নি। তো
পুলিশ আমাদেরকে যেটা বলেছে যে এই ঘটনার সাথে যারা জড়িত বা এই ঘটনার কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে সেগুলো তারা হয়তো আজকে বা কালকের মধ্যে তারা এগুলো আমাদেরকে জানাতে পারবে। আর তারা রহস্যটা তারা কাছাকাছি চলে গিয়েছে। তো আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই 4 জনকে আটক করার পরে মূলত তাদের পরিবার যারা রয়েছে তাদের মধ্যে অনেকটা স্বস্তি দেখা দিয়েছে এবং তারা বলছে এই আব্দুল আলীকে যদি রিমান্ডে নিয়ে যাওয়া হয় তারপরে হয়তো অনেক কিছু জানা যাবে। মূলত এই আব্দুল আলী হয়তো তাদের এই 4 শিশুকে হত্যা করেছে। দর্শক, হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে 4 শিশুর নিখোঁজ ও লাশ উদ্ধারের ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। এদিকে হবিগঞ্জের বাহুবলে 4 শিশুর নিখোঁজ ও লাশ উদ্ধারের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকায়। ছেলে ধরা ভীতির কারণে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে শিশুরা। এমন পরিস্থিতিতে শিক্ষক ও এলাকাবাসী বলছেন, দ্রুত ঘটনার মোটিভ উদ্ঘাটন করতে না পারলে স্বাভাবিক হবে না পরিস্থিতি। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। এই সন্ধ্যাটিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়েরই শিক্ষার্থী ছিল জাকারিয়া, তাজেল ও মনির। শুক্রবার নিখোঁজের পর তাদের সন্ধানে এলাকায় মাইকিং করায় শিশুদের মাঝে আতঙ্ক দেখা দেয়। তারপর থেকে ফাঁকা হতে থাকে ক্লাস। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, গত কয়েকদিন ধরে কোনো ক্লাসে 2 জন, আবার কোনো ক্লাসে 10 থেকে 15 জনের বেশি শিক্ষার্থী উপস্থিত হয়নি। এই ঘটনার পরে তো এলাকায় মাইকিং হয়েছে, জানাজানি হয়ে গেছে। পরের দিন থেকে এই ছেলেদের আতঙ্কে ছাত্রছাত্রীর উপস্থিতি একদম কমে গেছে। এলাকাবাসীও জানায়, ঘটনার পর হারিয়ে যাওয়ার ভয়ে তাদের সন্তানরা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এই বাচ্চাটা আজকে কদিন ধরে স্কুলে যায় না। এই অবস্থা দেখে এখন ছাত্ররা আমাদের সাথে যাইতেছে না, বা কিছু কেনাকাটা করতে হইলে পাশের দোকানের মধ্যে এগুলোতে যাইতেছে না। বিরাট ধরনের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধিরা বলছেন, দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করতে না পারলে দূর হবে না শিশুদের মনের ভয়। তবে পুলিশের দাবি, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অতি সত্বর যাতে একটা উদ্ঘাটন করিয়া তদন্ত করিয়া শাস্তিমূলক অবস্থায় আনা হয়, না হইলে আমরা দেশবাসী আতঙ্কের মধ্যে আছি। এটা যেই ঘটনা ঘটে থাকুক না কেন, যে গোষ্ঠী তাদেরকে আইনের আওতায় আনা আমাদের পুলিশের দায়িত্ব। এবং আমি দায়িত্ব নিয়ে আমরা বলছি, এটার সর্বোচ্চ দোষী যারা আছেন তাদের আইনের আওতায় এনে তাদের বিচারে সোপর্দ করবো আমরা ইনশাল্লাহ। সুন্দ্রাটিকি গ্রামের 8টি পঞ্চায়েতের মাঝে প্রায় ঘটত সংঘাত। এর জের ধরেই তালুকদার গোষ্ঠীর 4 শিশুকে হত্যা করা হয়েছে বলেও ধারণা এলাকাবাসীর। আব্দুল আহাদ, সময় সংবাদ, হবিগঞ্জ। রাজশাহীর পবায় 2 শিশুকে নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনার সঙ্গে জড়িত থাকায় প্রকৃত বিচার নিয়ে সংশয় জানিয়েছেন নির্যাতনের শিকার শিশুদের স্বজনরা। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। মোবাইল চুরির অভিযোগে রাজশাহীর পবায় 2 শিশুকে নির্যাতনের ঘটনার সাথে জড়িতরা জামিনে বের হয়ে আসায় প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার কর্মজা এলাকায় দুপুরে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে তারা। এই প্রতিবাদ সভা থেকে এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি এই মামলার 13 জন আসামির মধ্যে এখন পর্যন্ত 8 জন জামিনে ছাড়া পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসী বলছেন, দুর্বল পুলিশি প্রতিবেদনের কারণে একের পর এক আসামি জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন। আইনের লোকেরা আইন খেয়ে ধরেন যে ধারাটা কম দিয়েছে, ধারা হওয়ার কথা 24 দিয়েছে 23, এর জন্য আইনের ধারাতে ওরা জামিন পাইলেছে, কিন্তু এটা তো ঠিক না। দেশের জনগণ একটা সুষ্ঠু বিচার চায়, যাতে আসামি ভাবে কোনোভাবে ছাড়া না পায়। আমাদের দাবি, আসামিকে কাস্টডিতে রাখা আর সুষ্ঠু বিচার করতে, না হলে আমরা এমন পদক্ষেপ নিব যাতে এই রাজশাহী এলাকায় আমরা অচল করে দেব। এদিকে এমন অভিযোগ অস্বীকার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, প্রচলিত ধারায় মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। বাদীর যে লিখিত অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে প্রচলিত নিয়ম অনুসারে, আইন অনুসারে যেটা হয়েছে সেই ধারায় বসানো হয়েছে, এখানে অন্য কোনো ধারা বসানো হয়নি। নির্যাতনের শিকার শিশু জাহিদকে উন্নত চিকিৎসার জন্য পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঝিনাইদহে অপহরণের 8 দিন পর কলেজ শিক্ষার্থী আরিফুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ। ভোররাতে শৈলকুপার শহীদনগর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, 10 ফেব্রুয়ারি মহেশপুর থেকে আরিফুলকে অপহরণ করে দুর্বৃত্তরা।
পরে তার পরিবারের কাছে 2.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় অপহৃত আরিফুলের খালু ইসরায়েল হোসেন বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা করেন। মোবাইল ফোনের সূত্র ধরে ভোররাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আশরাফুল ইসলামকেও আটক করা হয়। তাকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা গুলি ছুড়লে আশরাফুল ইসলাম আহত হয় বলে জানায় পুলিশ। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির ভিতরে যে দেখি যে একজন আসামি একটা রাম দা হাতে করে ভিক্টিমের পাশে বসে আছে এবং তাকাচ্ছে। ওই মুহূর্তে আমাদের পুলিশ বাড়িটা ঘিরে ফেলে আসামিকে অ্যারেস্ট করে, অন্যরা পালিয়ে যায় এবং ভিক্টিম উদ্ধার করে নিয়ে ফিরে আসার পথে হরিহর নামক জায়গায় টুর ইটভাট আছে, ওখানে পূর্ব থেকে তার অনুসারীরা উৎপত্তি থাকে এবং পুলিশের উপর আক্রমণ করে। উভয় আমাদের ভিতর গুলি বর্ষণ করে, আমরাও পাল্টা গুলি বর্ষণ করি। দুপুরের সময় আরো থাকছে। 91টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাত্র 8টিতে চালু আছে বাংলা বিভাগ। মাতৃভাষাকে অবজ্ঞা বলছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে আইন করার কথা জানালেন শিক্ষামন্ত্রী। এবং সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে দেশ। লাভজনক হওয়ায় বাড়ছে বিনিয়োগ। জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হতে উৎপাদন বাড়ানোর তাগিদ। একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শহীদ মিনার এলাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এছাড়াও 20 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে যানবাহন সাধারণের চলাচলে নিয়ন্ত্রণ রাখা হবে বলেও জানান তিনি। মহান আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার কেন্দ্রিক আমাদের 8000 ইউনিফর্ম পুলিশ এবং 1000 গোয়েন্দা পুলিশ এখানে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। পুরো এলাকার নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে এবং সমন্বয় করা হবে। বিকাল 5টা পর্যন্ত আমাদের নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে এবং সেটা কয়টি পর্যায়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। শহীদ মিনার কেন্দ্রিক এলাকায় কোনো ধরনের সমাবেশ এবং কোনো ধরনের মিছিল সবারই আমরা এখন থেকে এটা আমরা নিয়ন্ত্রণ করব। ভবিষ্যতে যে কোনো ইলেকট্রনিক আর্থিক লেনদেনে জালিয়াতির মতো ঘটনা এড়াতে গ্রাহকদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানোর উপর জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে স্টান ব্যাংকের এটিএম বুথ জালিয়াতির ঘটনায় লোপাট হওয়া টাকা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার অনুষ্ঠানে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, যে কোনো অনৈতিক কাজ বন্ধে সচেতনতার বিকল্প নেই। অনুষ্ঠানে 24 জন ক্ষতিগ্রস্ত গ্রাহককে 17,53,000 টাকা ফেরত দেয় স্টান ব্যাংক। শিগগিরই অন্য ব্যাংকগুলো তাদের গ্রাহকদের অর্থ ফেরত দেবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। সবাই মিলেই এই কাজটা 1 মাসের মধ্যে সম্পাদন করব এবং আমাদের যে নিরাপত্তা রক্ষী আছে তাদেরকে আমরা অ্যালার্ট করব যাতে কোনো অযাচিত অবাঞ্ছিত ব্যক্তি এটিএম এর ভিতরে ঢুকতে না পারে। আমি আশা করি 2-1 দিনের মধ্যে অন্যান্য যে ব্যাংকগুলো তাদের যে গ্রাহক তাদের টাকাও তাদের অ্যাকাউন্টে চলে যাবে। ব্যাংকগুলোর জন্য ইনস্ট্রাকশন থাকবে যে 14 তারিখের যে আমাদের সার্কুলার, সেই সার্কুলারের প্রতিটা পয়েন্ট যেন তারা পরিপালন করে এবং বিশেষভাবে যারা এখনো SMS দেওয়ার ব্যবস্থা নাই টাকা উত্তোলনের সাথে সাথে তারা অনতিবিলম্বে সেটা করা দরকার, কারণ সেটাই কিন্তু আজকে আমাদের এই ক্ষতিটাকে কমিয়ে এনেছে। টানা 3 দিন ছুটি পাওয়ায় যাত্রীর চাপ বেড়ে গেছে রেল স্টেশন ও বাস স্ট্যান্ডগুলোতে। দেখা দিয়েছে টিকিট সংকট। সংশ্লিষ্টরা বলছেন, সাপ্তাহিক ছুটির আগে যাত্রীর সংখ্যা বেশি থাকে, কিন্তু এর সঙ্গে 21শে ফেব্রুয়ারির জন্য বাড়তি একদিন ছুটি যোগ হয় চাপ বেড়েছে অনেকখানি। কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায় আজকের কোনো টিকিট অবশিষ্ট নেই, যা রয়েছে সেগুলো স্ট্যান্ডিং টিকিট। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে গত 3 দিনেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। একসাথে 3 দিন ছুটি পাচ্ছি, অনেক মজা লাগছে। কষ্ট হওয়ার পরেও বাড়ি যাচ্ছে, অনেক মজা হবে। 3 দিন আগেই টিকিট কেটেছি, এই পাশাপাশি 3 দিন ছুটির পাওয়ার জন্যই আমরা যাচ্ছি। ছুটি পাইছি 3 দিন, আর 3 দিন ছুটি নিছি 6 দিন। ঈদের মতন বেড়াইতে যাচ্ছি। এসে দেখি কোনো গাড়ির টিকিট নেই। কারণ জানলাম যে ঈদের মতো সেই মানে
টিকিট পাওয়া যাচ্ছে না। ফেস্টিভ্যাল লিভের চেয়ে তো বেশি ভিড়, কোনো টিকিট পাচ্ছি না কোনো কাউন্টারে। যাত্রী চাপ আছে, ভালো চাপ আছে, কিন্তু আমাদের হাতে আছে টিকিট নেই, কারণ বেশিরভাগ টিকিট আপনার আগে অ্যাডভান্স সেল হয়ে গেছে। 400 টাকার টিকিট 500-600 টাকার নিচে কোনো টিকিট পাচ্ছে না। দর্শক, এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী শফিক মোহাম্মদ এবং কমলাপুর রেল স্টেশনে আছেন মুজাহিদ শুভ। সেখানকার খবর জানতে প্রথমেই চলে যাচ্ছি মুজাহিদ শুভর কাছে। শুভ, মৌটুসী, আপনি জানেন যে পরপর অপ্রত্যাশিতভাবে 3 দিন ছুটি পড়ে যাওয়ার কারণে কিন্তু রাজধানীবাসী আজকে ঢাকা ছাড়তে শুরু করেছে এবং এর অংশ হিসেবে আমরা কমলাপুর রেল স্টেশনে যেটি দেখছি যে স্বাভাবিক দিনের তুলনায় কিন্তু একটি বাড়তি চাপ আমরা লক্ষ্য করছি, কারণ প্রতিদিনই কিন্তু ঢাকা থেকে একটা বিশাল পরিমাণ মানুষ কিন্তু গ্রামের উদ্দেশ্যে অথবা বিভিন্ন কাজে তারা বাড়ি ছাড়ছেন। তবে এই 3 দিন একসাথে ছুটি পাওয়ার জন্য কিন্তু এই চাপটা আমরা বেশি দেখছি। তবে এখন যে ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে সিল্ক সিটি এক্সপ্রেস, এটি এখন থেকে অনেকক্ষণ পরে ছাড়বে, এই কারণে কিন্তু আমরা সেই ধরনের ভিড় কিন্তু লক্ষ্য করছি না। তবে এর আগে যে কয়েকটি ট্রেনই এখান থেকে ছেড়ে গেছে আমরা দেখেছি এই ট্রেনের ছাদের ওপরে করে মানুষ পর্যন্ত গেছে এবং সাথে সাথে প্রত্যেকটা বগিতে কিন্তু আমরা ভিড় লক্ষ্য করেছি। এবং পাশাপাশি আরও একটা জিনিস জানিয়ে রাখি, আজকে কিন্তু এর আগে যে 3টি ট্রেন ছেড়ে গেছে এই 3টি ট্রেনেরই কিন্তু 2 থেকে 3 ঘন্টা লেটে কিন্তু আজকে ট্রেন ছেড়েছে এবং এর সাথে 3 দিন ছুটি থাকলেও আমরা যেটা জানি যে অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই 3 দিনের সাথে কিন্তু তারা আরও 2 দিন কিংবা 3 দিনও কিন্তু ছুটি বাড়িয়ে নিয়েছেন, যে ছুটিটা অনেকটা আনন্দঘন পরিবেশে কিন্তু গ্রামে কাটানোর জন্য। শুধু গ্রামে না, বিভিন্ন প্রয়োজনও, যাদের ব্যক্তিগত প্রয়োজন অথবা আরও বিভিন্ন প্রয়োজন আছে, সেই প্রয়োজনের জন্য কিন্তু তারা এই একসাথে ছুটিটা কাজে লাগাচ্ছেন। তবে আজকে ছাড়লেও কিন্তু আমরা যেটা জানি যে 2 থেকে 3 দিন আগেই কিন্তু ট্রেনের সব টিকিট শেষ হয়ে গেছে এবং আজকে যারা যাচ্ছেন তারা তো তেমন কোনো টিকিট পাচ্ছেন না, স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমে তারা দাঁড়িয়ে যাচ্ছেন। তবে এই ধরনের পরিস্থিতি হলেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি চিত্রে দেখতে পাচ্ছেন যে এক ধরনের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি এবং ট্রেনে ওঠার জন্য কিন্তু মানুষের ভিড় আমরা ধীরে ধীরে বেশি দেখছি। এবং আরও একটি কথা জানিয়ে রাখি যে এই ছুটিকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে তাদের মধ্যে, যাদের ছেলে মেয়েদের স্কুল যাদের ছুটি হয়ে গেছে এবং সব কিছু মিলে তারা যাচ্ছেন এবং আগামী সোমবারে তারা ঢাকাতে ফিরবেন। তবে এই ছিল কমলাপুর স্টেশনের সবশেষ খবর। গাবতলী বাস টার্মিনাল আছেন আমাদের রিপোর্টার শফিক মোহাম্মদ, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাবতলী বাস টার্মিনালে এবং আপনি যেমনটি বলছিলেন যে ট্রেনে যেমনটি 3 দিন ছুটি হওয়াতে ভিড় হয়েছে, এখন কিন্তু এই যে গাবতলী বাস টার্মিনালে আমি দাঁড়িয়ে আছি এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ যারা হচ্ছে এই যে 3 দিনের ছুটি, সেই ছুটি উপভোগ করতে তারা হচ্ছে যার যার গ্রামে ফিরে যাচ্ছেন। এবং সাধারণত শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকার পরে কিন্তু আরও একটি দিন যোগ হয়, অর্থাৎ 3 দিন বাংলাদেশে কিন্তু যে সর্বোচ্চ যে ছুটি হয় সেই 3 দিনের ছুটি কিন্তু পেয়েছে। এবং যেহেতু 3 দিনের ছুটিটা অনেক আগে থেকেই নির্ধারিত ছিল, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে ছুটি, এই ছুটি অনেক আগে থেকে নির্ধারিত থাকার কারণে কিন্তু অনেকেই আগেভাগেই টিকিট কেটে নিয়েছে এবং যারা শুরুতে টিকিট কাটতে পারে না আজকে কিন্তু তারাই আসছে। এবং এই গাবতলী বাস টার্মিনালে কিন্তু আজকে অসংখ্য মানুষের ভিড় এবং আমরা কাউন্টার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা আসলে যে নির্ধারিত ভাড়া আছে সেই ভাড়ার বেশি ভাড়া নিচ্ছে না। তারপরে যাত্রী সাধারণের সাথে কথা বলেছি, যাত্রী সাধারণ আমাদেরকে বলিয়েছেন যে আসলে অন্যান্য দিনে যেরকমের নির্ধারিত গন্তব্যে, যেমন ঢাকা থেকে খুলনা পথে যশোর, ঝিনাইদহ এবং মাগুরা যে নির্ধারিত গন্তব্যের টিকিট কাটা হয় সেইভাবে করে টিকিট কাটতে পারছেন না। একদম সর্বশেষ যে গন্তব্য সেই গন্তব্যের টিকিট কিন্তু আজকে বাধ্য হয়ে অনেকে কাটতে হচ্ছে। এছাড়া যে সমস্ত স্টেশন কাউন্টার কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে আসলে সর্বোচ্চ যে দাম নির্ধারণ করা আছে টিকিটের সেটি তারা বিক্রি করছে, তার বেশি কিন্তু আর তারা নিচ্ছে না। তবে পাশাপাশি তারপরেও যে সাধারণ যাত্রীরা তারা আজকে এই যে তাদের স্বজনদের সাথে যে ছুটি, দীর্ঘ ছুটি আছে সেই ছুটিটা উদযাপন করার জন্য তারা তাদের বাড়িতে যেতে পারছেন এবং টিকিট কেটে যেতে পারছেন। অনেকে টিকিট না পালেও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণের গাড়ি আছে এবং মোটামুটি দাঁড়িয়ে আজকেই টিকিট কেটে তারা কিন্তু তাদের যে গন্তব্য সেখানে যেতে পারছেন। তো মৌটুসী, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল, চলে যাচ্ছে আপনার কাছে মৌটুসী। দর্শক, টানা 3 দিনের ছুটিতে যাত্রীর চাপ বেড়েছে বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনগুলোতে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ এবং কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন মুজাহিদ শুভ। চলে যাচ্ছি পরের খবরে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আসামি জিয়াউল ইসলাম মুন্নার আইনজীবীরা। আগামী ৩রা মার্চ মামলার পরবর্তী তারিখে একই ব্যক্তিকে জেরা করবেন অপর আসামি মনিরুল ইসলাম খানের আইনজীবীরা। এ মামলা ইতোমধ্যে বেগম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা সাক্ষ্য ও জেরা সম্পন্ন করেছেন। সকালে বেগম জিয়ার অনুপস্থিতিতে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় এ মামলার কার্যক্রম। শুরুতেই বেগম জিয়া স্বাস্থ্যগত কারণে হাজির হতে পারেননি বলে আদালতকে অবহিত করেন তার আইনজীবীরা। এরপর আসামি জিয়াউল ইসলাম মুন্নার আইনজীবী দুদক কর্মকর্তা হারুনুর রশিদকে জেরা করেন। দুপুর 12:30টার দিকে জেরা শেষে ৩রা মার্চ পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন বিচারক আবু আহমদ জমাদার। বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আগামী সোমবারের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন আপিল বিভাগ। সকালে পল্টন থানার নাশকতার ৩ মামলার শুনানির সময় প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই ব্যাখ্যা দিতে বলেন। একই সঙ্গে নাশকতার এই 3 মামলায় মির্জা ফখরুলকে স্থায়ী জামিন দেয়া বিষয়ে 22 ফেব্রুয়ারি আদেশ দেবেন আদালত। এর আগে গত 22 নভেম্বর এই 3 মামলায় মির্জা ফখরুলকে 3 মাসের জামিন দেন হাইকোর্ট। সিলেট সহ কয়েকটি জায়গায় বিচার বিভাগ নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তিনি বিরূপ মন্তব্য করেন বলে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে আজ এই নির্দেশ দেন আদালত। জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতেই সরকার বিএনপির কাউন্সিলের অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এই সরকার সম্মেলন করতে দেবে না, দিতে পারবে, দেবে না এটা আমি বিশ্বাস করি না, এবং তারা অবশ্যই আমাদের সম্মেলনের স্থান করে দেবে। কিন্তু তারা চায় কিভাবে আমরা অসুবিধায় পড়ি, অর্থাৎ যথাসময়ে সম্মেলনের কাজ করা, জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা, এগুলো করার জন্যে তারা আমাদেরকে পারমিশন দিচ্ছে না। দুর্বল মানসিকতার কারণে বিএনপি যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার আগেই হেরে যায়, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সকালে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ সড়কের শালনায় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে একটি ফুট ওভারব্রিজ উদ্বোধনের পর তিনি একথা বলেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশা প্রকাশ করেন। বিএনপি আসলে আন্দোলন নির্বাচনে ব্যর্থ হয়ে তারা নালিশের রাজনীতির উপর বেশি গুরুত্ব দিচ্ছে। কেন আমি জানি না। একটা বড় রাজনৈতিক দল, তাদের নির্বাচনের ব্যাপারে আমি এই প্রশ্নের জবাবটা আমি এটুকু দিতে চাই, তারা আসলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের আগেই হেরে যায়, এটা তাদের সমস্যা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 11,500 যুদ্ধাপরাধীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন তাদের চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচারের আহ্বায়ক শাহজাহান খান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বঙ্গবন্ধু যে 11,500 যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করছিলেন, 36,000 গ্রেপ্তার করেছিলেন, 11,500 এই 11,500-কে কিন্তু আমরা এখন চিহ্নিত করব। এইটা এদেরও আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এই বিষয়গুলো কিন্তু আমরা তথ্য সংগ্রহ করে আমরা দেব, আমাদের দায়িত্ব সেটা, এবং আমরা সেই কাজে হাত দিয়েছি, এগিয়ে যাচ্ছি। আর মানবতা বিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার আলবদর নেতা রিয়াজ উদ্দিন ফারুক ও রাজাকার ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই 2 জনের বিরুদ্ধে 52 জনকে হত্যা ও 4 জনকে ধর্ষণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থাটির সমন্বয়ক আব্দুল হান্নান খান একথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হান্নান বলেন, যুদ্ধাপরাধের বিষয়ে ট্রাইব্যুনাল থাকায় 195 পাকিস্তানি সাবেক সেনা কর্মকর্তার প্রতীক বিচার করা সমীচীন হবে না। মোহাম্মদ রিয়াজ উদ্দিন ফকির, আরেক আসামি মোহাম্মদ ওয়াজ উদ্দিন, সেও জামাতে ইসলামের সদস্য ছিল। শহীদ আব্দুল মজিদ ও শহীদ জমশেদ আলীকে অপহরণ, অন্যায় আটকের পর নির্যাতন করে 25শে আগস্ট 1971 তারিখে গুলি করে হত্যার অভিযোগ। 3 জনকে অপহরণের পর নির্যাতন, ধর্ষণ করে গুলি করে হত্যা। আদালত একটা বিদ্যমান থাকতে
একই অবরোধে বাইরে কোনো আদালত হতে পারে না, সেটা প্রতীকী হোক বা যাই হোক। তবে একটা জনগণকে উদ্বুদ্ধ করার একটা প্রয়াস বলে আমি মনে করি আর কি। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বিশ্বজিৎ দাস হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ছাত্রলীগ নেতা কিবরিয়াকে হাইকোর্টের দেয়া জামিনাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 3রা ফেব্রুয়ারি কিবরিয়াকে জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে গত 14ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। 2012 সালে বিএনপি নেতৃত্বাধীন 18 দলের অবরোধ চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে বিশ্বজিৎকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। 2013 সালের ডিসেম্বরে এই মামলার রায়ে 8 জনকে ফাঁসি ও 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা যেসব মার্কেটে পার্কিং নেই, সেসব মার্কেটের উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকালে রাজধানীর পান্থপথ থেকে শুরু হয়ে অভিযান চলছে ফার্মগেট পর্যন্ত। রাজুক আগে থেকে মার্কেট কর্তৃপক্ষকে অবহিত করেনি এমন অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে। কিন্তু রাজুক বলছে অবৈধভাবে গড়ে ওঠা এসব মার্কেটে অভিযান পরিচালনা করতে আগে থেকে নোটিশের প্রয়োজন নেই। এর আগেও এসব মার্কেটে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল, তারপরেও নির্দেশ অমান্য করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ রাজুকের। পঁচিশ বছর ধরে এখানে আসি, 25 বছর ধরে ব্যবসা করতেছি। যদি আমাদের সমস্যা হতো বা এই ধরনের কার পার্কিং এর কথা বলতো, তাহলে আগে থেকে নোটিশ দিত, আমরা সরাই ফেলতাম। রিকোয়েস্ট করছি যে আমাদের 3 ঘন্টা সময় দেন, আমরা সবগুলো খুলে করে নিছি, তারপরে করেন, ঠিক আছে? তার কোনো ধরনের কোনো রিকোয়েস্ট দেয়নি, জাস্ট 10 মিনিটের ভিতরে ভেঙে টেঙে একবারে গুড়াই দিয়ে চলে গেল। আমাদের বর্তমান ইস্যুটা হচ্ছে কার পার্কিং জায়গাগুলো উদ্ধার করা তাদের, আর এই কার পার্কিং জায়গাগুলো উদ্ধার করতে আইনগতভাবে নোটিশ দেওয়ার প্রয়োজন হয় না। তারপরও রাজুক পত্রিকায় বিজ্ঞাপন আকারে দিয়েছে জেনারেলি। রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে 1094 কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে 6 মাছ ব্যবসায়ীকে। 1 বছর করে কারাদণ্ড ও একজনকে 5000 টাকা জরিমানা করেছেন র‍্যাব 2 এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। র‍্যাব 2 এর উপপরিচালক দিদারুল আলম জানান, জাটকা নিধন বন্ধ করতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। ইলিশ যদি পদ্মায় সম্প্রসারিত করা যায়, তবে জাতীয় উৎপাদনে 4 লাখের বেশি ইলিশ যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, র‍্যাবের পক্ষ থেকে জাটকা নিধন বন্ধ করতে কারওয়ান বাজার ছাড়াও যাত্রাবাড়ি ও অন্যান্য মাছের পাইকারি বাজারগুলোতে অভিযান চলছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেখান থেকে দেশের অর্ধেকেরও বেশি শিক্ষার্থী অর্জন করছেন উচ্চশিক্ষা। তবে শুনতে অবাক হলেও দেশের 91টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র 8টিতে চালু আছে বাংলা বিভাগ। বিশেষজ্ঞদের মতে বাণিজ্যের নামে এটা মাতৃভাষা বাংলাকে সুস্পষ্টভাবে অবজ্ঞা করা শামিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু করতে প্রয়োজনে আইন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। 1952 সালে যে ভাষার জন্য জীবন দিয়েছিলেন সালাম, রফিক, বরকত, জব্বাররা, দুঃখজনক হলেও সত্য, সেই বাংলা ভাষা ও সাহিত্য অধ্যয়নের ব্যবস্থা নেই দেশের প্রায় 90% বেসরকারি বিশ্ববিদ্যালয়। অথচ উন্নত বিশ্বের সব নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্ব ভাষার সাহিত্য বিষয়ে পড়ালেখার সুযোগ আছে অন্যান্য সব বিষয়ের মতোই। বাংলা কিছু লিখতে গেলে কনফিউশনে থাকি, বানানটা কি ভুল লিখতেছি না সঠিক লিখতেছি। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের বাংলা থাকবে, তাহলে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন বাংলা থাকবে না? বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী না পাওয়ার খোঁড়া যুক্তি দিলেও এ বিষয়ে ছাত্রছাত্রীর কোনো সংকট হয় না বলে জানিয়েছে গুটি কয়েক বাংলা বিভাগ চালু থাকা বিশ্ববিদ্যালয়। বাংলা সাহিত্যে যদি আসলে এই সংখ্যক ছাত্র আমরা না পাই, তাহলে তো এখানে ডিপার্টমেন্ট খুলে লাভ নেই। কিছুদিন আমাদের ভর্তুকি দিয়ে চালাতে হয়েছে। এখন আমাদের এই বিভাগে 800-র উপরে স্টুডেন্ট আছে, এই সেমিস্টারও 100-র উপরে ভর্তি হয়েছে। আমি মনে করি এটা যথেষ্ট। খেয়াল রাখতে হবে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো প্রায় সবগুলোই সেলফ ফাইন্যান্সড, তাদের নিজস্ব অর্থে যোগান দিতে হয়। একটা ইউনিভার্সিটির লক্ষ্য শুধু কমার্শিয়াল থাকে না, জাতীয় একটা উদ্দেশ্য থাকা উচিত। বিশেষজ্ঞদের মতে মুনাফা লাভই মূল লক্ষ্য হওয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশিরভাগ প্রতিষ্ঠান বাংলাকে অবহেলা করছে।
একজন ইন্ডাস্ট্রি করতে পারতো, একজন ব্যবসা করতে পারতো। সেই জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় করে টাকা পয়সা আয় করা কম কঠিন, বলা যায় সহজ। বাংলাদেশ স্টাডিজ বলে 100 নম্বরের বাংলা পড়ায়, এটা কিছু পড়ানো হলো, এটা তো একটা শো বিজনেস হলো। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু করতে সরকার বারবার তাগিদ দিলেও এ বিষয়ে কাউকে বাধ্য করা দরকার নেই বলে মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বাধ্যতামূলক করার কিছু নাই, নিজের তাগিদেই করতে হবে। যেহেতু সেখানে সরকারি কোনো ভর্তুকি নেই, অনেক জায়গায় দেখা যায় যে ছেলেরা তো টাকা দিয়ে হয়তো বাংলা পড়তে আসবে না। বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বের বিদ্যাটা এখানে পাওয়া যাবে, সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে। নিজস্ব ভাষা জগতের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ ভাষা, সেটা যদি না পড়ায় তো আমাদের ছেলেমেয়ে থেকেই বঞ্চিত করা হবে। এগুলোকে আমরা চাপ দিচ্ছি, বোঝানোর চেষ্টা করতেছি, এবং প্রয়োজন হলে আমরা আইন করব। কর্তৃপক্ষের দেশের প্রতি এবং দেশের ভাষা ও সাহিত্যের প্রতি দায়বদ্ধতা থাকলেই কেবল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা বিভাগ চালু করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। চাহিদার চেয়ে বিদ্যুতের উৎপাদনে ঘাটতি থাকায় গত কয়েক বছর ধরেই বাড়ছে নবায়নযোগ্য জ্বালানি সৌর বিদ্যুতের ব্যবহার। ব্যবসা হিসেবে লাভজনক হয় এই খাতে বিনিয়োগে এগিয়ে আসছেন উদ্যোক্তা ও অর্থায়নকারী প্রতিষ্ঠানও। তবে বড় পরিসরে সৌর বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হলে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সদর থেকে প্রায় 9 কিলোমিটার পূর্বে ফোর্টনগরের মুদি ব্যবসায়ী আক্কাস মোল্লা। কয়েকদিন আগেও যার দোকানে টিভি, ফ্রিজ এমনকি ছিল না পর্যাপ্ত আলো। সন্ধ্যাবেলাতেই বন্ধ করে দিতেন দোকান। এখন সৌর বিদ্যুতের সংযোগ নেয়ার পর পাল্টে গেছে তার ব্যবসার ধরন। তার দোকানের পাশে স্থাপিত সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সুবিধা নিয়ে লাভের কথা জানালেন পোল্ট্রি ও ডেইরি ফার্মের মালিক বাহাদুরও। জেনারেটরে প্রতিদিন 7 লিটার 8 লিটার করে তেল খাইতো, এখন আমার ওটা আর লাগে না। এই সৌর বিদ্যুতের মাধ্যমে আমার মোটর চলে, আপনার লাইট চলতেছে। সোলার পাওয়ার পরে তো টিভি চালাইতে পারি, ফ্রিজ চালাইতে পারি। কাস্টমার মনে করেন আগে থাকতো 7টা 8টা পর্যন্ত, এখন মনে করেন 11টা 12টা পর্যন্ত কাস্টমার থাকে। লাভজনক বিবেচনায় নতুন প্রযুক্তি ও পরিকল্পনা নিয়ে উদ্যোক্তারা যেমন এগিয়ে আসছেন সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে, তেমনি তাদের আর্থিক সহায়তা করতে এগিয়ে আসছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও। আমরা এটাকে 100 কিলোওয়াটে রূপান্তর করব, যেটার মাধ্যমে আরো অনেকগুলা বাড়িঘরে আমরা সংযোগ দেব। পাশাপাশি আমরা সেচের জন্য বিদ্যুৎ বিতরণ করব। যারা ব্যাংক ফাইন্যান্স নিতে চায় তাদেরকে দিতে পারি। আর একটা হচ্ছে যারা গ্রাহক, তাদেরকে জামানতবিহীন অল্প সুদে আর্থিক সাহায্য দিতে পারে, যাতে তারা সহজেই বিদ্যুৎ সংযোগটি নিতে পারে। এদিকে সোলার হোম সিস্টেম জনপ্রিয় হলেও ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মোকাবেলায় গ্রিড ভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনে বড় পরিসরে সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিদ্যুতের ব্যবহারটাকে ডাইভার্সিফাই করতে পারবো, সবসময় কিন্তু একরকম চাহিদা না। যখন যেদিকে চাহিদাটা বেশি আমরা সেদিকে এই মিনিগ্রিডের থেকে বিদ্যুৎটা দিতে পারবো। 2, 4, 5 বছরের মধ্যে আপনার বিদ্যুৎ যাবে না, সেটা প্রত্যেকটা জায়গায় এরকম সোলার মিনিগ্রিড করা দরকার। দেশে বর্তমানে সোলার হোম সিস্টেমের আওতায় বিদ্যুৎ সুবিধা পাচ্ছে 1.5 কোটির বেশি মানুষ। আর চলতি বছর আরো 3 কোটি লোককে এই সিস্টেমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, সিংগাইর, মানিকগঞ্জ। দুপুরের সময় আরো থাকছে। তুরস্কের আঙ্কারায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় 28 জন নিহত, আহত 61। জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি এরদোয়ানের। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি ও জামায়াত গণতন্ত্রের জন্য নিরাপদ নয়, এদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। সকালে শহীদ ডক্টর শামসুজ্জোহা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপি, জামাত, জঙ্গিবাদীরা এবং সামরিক কর্তৃপক্ষ একদিকে তারা কৃষি ইতিহাসের ভাগাড়, ইতিহাসের ডাস্টবিনকে রক্ষক, অপরদিকে জঞ্জাল পুনরুৎপাদনের কারখানায় পরিণত হলো। যত নির্মমই হোক, জঞ্জাল পরিষ্কারের সিদ্ধান্ত নিতে হবে। জঞ্জালের রক্ষক ও জঞ্জাল পুনরুৎপাদনকারী বেগম খালেদা জিয়া ও বিএনপিকেও জঞ্জাল পরিষ্কারের সাথে পরিষ্কার করতে হবে। গত 2 মাস ধরে গ্যাস সংকট ছিল রাজধানী জুড়ে। রাজধানীর এই সংকট ধীরে ধীরে কমে এলেও এ থেকে রেহাই পাননি কেরানীগঞ্জের বাসিন্দারা। এই উপজেলার 12টি ইউনিয়নের মধ্যে 6টি ইউনিয়নে গ্যাসের সংকট এখন স্থায়ী রূপ নিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সঞ্চালন লাইনের পাইপ ড্যামেজ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সোহাইল হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র।
কেরানীগঞ্জ উপজেলার আটি গ্রামে ঢুকেই দেখা গেল গ্যাসের চুলার পাশে ঠাঁই পেয়েছে মাটির চুলা। এই এলাকায় গত 2 মাস ধরে গ্যাসের সংকট চললেও গত 20 দিন ধরে গ্যাস যেন বাতাসে মিলিয়ে গেছে। কোনো মাইকিং করলো না, কোনো অবজেকশন দিল না যে গ্যাস এই কয়দিন পাইবেন না, কি বালা কি মন্দ। এটার সংকট বলা চলে না, সত্যিকার অর্থে গ্যাস নেই বলা চলে। এতে রান্না বান্নার কোনো কাজ হয় না। কেউ চুলা কিনা নেই, কেউ খড়ি কিনে টোকায় আনে, এই অবস্থায় আমরা চলতেছি। চুলা ছিল না, এখন নতুন করে আমাদের চুলা তৈরি করতে হইতেছে এবং খড়িরও সমস্যা। ছোট ছোট বাচ্চারা হ্যাঁ একটু দুধ খাইতেছে, দুধটা গরম করতে পারে না, ঠান্ডা দুধ খাইতেছে। চুলা জ্বলি না, একদম টোটাল বন্ধ। পোলা পানি না খাই স্কুলে গেছে, ওখানে খাইবার এসে চুলা রান্না হয়নি। এ বিষয়ে কথা বলতে গেলে তিতাসের এই কর্মকর্তা জানান, কেরানীগঞ্জের সঞ্চালন লাইনে ত্রুটি শনাক্ত হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। যে পরিমাণ গ্যাস আমাদের ডাউনস্ট্রিমে পাওয়ার কথা, ঠিক ওই পরিমাণ গ্যাস আমরা আনতে পারছি না। আমিনবাজারের একটু ডাউনে গিয়ে যে নদীটা আছে, নদীটা ওখানে একটা সিভিয়ার লিকেজ হয়েছিল, ড্যামেজ হয়েছিল। ওই ড্যামেজ হওয়ার পরে আমরা ওখানে বন্ধ করা আছে এবং ওইগুলি আমরা মেনটেনেন্স করার চেষ্টা করতেছি। তবে কবে নাগাদ মেরামত কাজ শুরু এবং কবে তার শেষ হবে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি তিতাসের কাছ থেকে। আমরা ওয়ার্ক অর্ডারও দিয়েছি, এক্স্যাক্টলি এখনই বলতে পারছি না, একটুখানি সময়টা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। তুরস্কের রাজধানী আঙ্কারায় শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত 28 জন নিহত ও 61 জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় পার্লামেন্ট ও সামরিক সদর দপ্তরের কাছে এ হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার না করলেও একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছে তুর্কি কর্তৃপক্ষ। এ ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি বৈঠক ডেকেছেন। আঙ্কারার সেনা সদর এবং পার্লামেন্টের কাছাকাছি এক ট্রাফিক সিগন্যালে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:30 নাগাদ এই বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন নগরবাসী। ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বাহিনীর সদস্যরা। আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার মাত্র 300 মিটার দূরে এই বিস্ফোরণ ঘটে। শব্দের তীব্রতা এত বেশি ছিল, গোটা শহরে এর আওয়াজ শোনা গেছে। এ ঘটনায় সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। কর্তৃপক্ষ জানায়, একটি সড়কের সংযোগস্থলে অপেক্ষমান সেনাবাহিনীর গাড়ি বহরে ওই হামলা চালানো হয়। তবে হতাহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক বলে জানানো হয়। এই ঘটনাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে তুর্কি সরকার। বোমা বিস্ফোরণের ঘটনায় সেনা সদস্য সহ বেশ কিছু মানুষকে হারিয়েছি আমরা। মরদেহ শনাক্তের কাজ চলছে। আহতদের হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। বিস্ফোরণের তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বুধবারের হামলার পর আজারবাইজান সফরের সিদ্ধান্ত স্থগিত করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাগুতোউলু তার পূর্ব নির্ধারিত ব্রাসেলস সফরও বাতিল করেছেন বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। এই হামলায় কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ইঙ্গিত মেলেনি। তুরস্কে গেল বছরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটে, যেগুলোতে জঙ্গি সংগঠন আইএস ও দেশটির নিষিদ্ধ সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করা হয়। তাদের দমনে সিরিয়ার উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তুর্কি সামরিক বাহিনী। জাহিদুর রহমান, সময় সংবাদ। অপর্যাপ্ত অনুশীলন আর নির্দিষ্ট লক্ষ্যের অভাবেই এসএ গেমসে বাংলাদেশের ভরাডুবি হয়েছে, এমনটাই মনে করেন দেশের ক্রীড়াবোদ্ধারা। তবে দক্ষিণ এশিয়ান গেমসে খারাপ ফলের পেছনে নিজেদের প্রস্তুত করতে পর্যাপ্ত অর্থের অভাবকে দায়ী করছে ফেডারেশনগুলো। এসএ গেমসে খারাপ ফলের দায় নিজেদের কাঁধে নিলেও ফেডারেশনগুলোর আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলে মনে করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। কথায় বলে লক্ষ্যহীন জীবন নাকি মাঝিবিহীন নৌকার মতো, আর এই প্রবাদটি যেন সত্য হয়েছে এসএ গেমসে অংশ নেয়া বাংলাদেশের অ্যাথলিটদের বেলায়। পরিষ্কার করে বলতে গেলে নির্দিষ্ট কোনো লক্ষ্য স্থির না করে এসএ গেমসের নাম লিখানোর মাসুলটাই যে গুনতে হয়েছে বাংলার অ্যাথলিটদের। এসএ গেমসের 11তম আসরে 18টি স্বর্ণ জিতে তৃতীয় হয়েছিল বাংলাদেশ। এবার মাত্র 4টিতেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। 22টি ডিসিপ্লিনে অংশ নিলেও প্রত্যাশিত ফল করতে পারেনি সম্ভাবনাময় বিভাগগুলো। ব্যর্থ হয়েছে গতবার সাফল্য পাওয়া অ্যাথলিটরাও, যার কারণে
হিসেবে ক্রীড়াবোদ্ধারা দায়ী করছেন পরিকল্পনার অভাবকেই। আমাদের এই ব্যর্থতার মূল কারণ হলো এই যে আমরা গেমসের 1 মাস আগেই আমরা জেগে উঠি, আমাদের ঘুম ভাঙে তখন যে আমাদের গেমসে যেতে হবে, ভালো করতে হবে, কিন্তু বাকি 11 মাসের আমাদের খবর থাকে না বা অন্যান্য সময় আমরা এই ব্যাপারটা নিয়ে নজর দিই না। সেটা অলিম্পিক অ্যাসোসিয়েশন হোক বা সরকার হোক বা ফেডারেশন হোক, সব ক্ষেত্রে একই অবস্থা। এসএ গেমসে ব্যর্থতার জন্য সবার অভিযোগের তীর যখন ফেডারেশনগুলোর দিকে, তখন এই দায়টা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাঁধে চাপাচ্ছে সংশ্লিষ্টরা। আমাদের দুটো বিষয় আসলে খুব প্রকটভাবে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের দলসমূহের ভালো না করার পিছনে দায়ী। তার মধ্যে একটি অবশ্যই হচ্ছে আমাদের টেকনিক্যাল বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে আমাদের, এবং আরেকটি সীমাবদ্ধতা হচ্ছে আমাদের আর্থিক সীমাবদ্ধতা। ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নিলেও ফেডারেশনগুলোকে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলে মনে করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ব্যর্থতা তো আমাদের কিছু আছেই, এটা অস্বীকার করার কিছু নেই, এবং ফেডারেশন সেক্রেটারি সাহেবরাও একটু দায়িত্ববান হয়ে পড়েন যে এটা একটা করতেই হবে। তবে যতদিন পর্যন্ত ফেডারেশন এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা না যাবে, ততদিন এই ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়া সম্ভব হবে না বলে মনে করেন ক্রীড়াবোদ্ধারা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোচ হিসেবে শুভ সূচনা করলেন জিনেদিন জিদান। নকআউট পর্বের প্রথম লেগে রোমাকে 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদিস্তানরা। দু দলের আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে শেষ হয় গোলশূন্য প্রথমার্ধ। তবে বিরতির পর নিজের আসল রূপে ফিরে আসেন রিয়ালের গোল মেশিন ক্রিস্টিয়ানো রোনালদো। 57 মিনিটে মার্সেলোর পাস থেকে প্রতিপক্ষের দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হবিগঞ্জের বাহুবলের 4 শিশুর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার 2 জন 10 দিন করে রিমান্ডে। এখনো আতঙ্কিত এলাকাবাসী, ভয়ে স্কুলে যাচ্ছে না শিশুরা। শান্তিরক্ষী বাহিনীর কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না সুনাম, বললেন প্রধানমন্ত্রী। 5 বছরে বাংলাদেশ থেকে 15 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। জনপ্রতি খরচ সর্বোচ্চ 37,000 টাকা। এত সংখ্যক কর্মী পাঠানো নিয়ে সংশয় বিশ্লেষকদের। এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় ক্ষতিগ্রস্তদের ফেরত দেয়া হলো লোপাট হওয়া টাকা। গ্রাহকদের সচেতনতা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের তাগিদ। রাজধানীর পান্থপথে অবৈধ স্থাপনা উচ্ছেদের রাজুকের অভিযান। এসব স্থাপনা উচ্ছেদে আগে থেকে নোটিশের প্রয়োজন নেই বলছে কর্তৃপক্ষ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সমনিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।